আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স এই ক্লাসটিতে। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো নর্মালি আমরা ইংলিশ গ্রামার আয়ত্ত করে থাকি রুলস মুখস্থ করার মাধ্যমে, এবং পরীক্ষার হলে যে আমাদের কিন্তু ইফের পরে প্রেজেন্ট বসবে নাকি তারপরে প্রেজেন্ট পারফেক্ট বসবে সেটা আমাদের মনে থাকে না। পরীক্ষার হলে আমাদের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সেন্স অ্যাপ্লাই করা। তো আজকের এই চেঞ্জিং সেন্টেন্স ক্লাসটির মাধ্যমে তোমরা যদি এই ক্লাসটি প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে আজকের ক্লাসে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর কারো কাছে আর কোথাও বা কোনো বইয়ে তোমাদের গ্রামারের শত শত রুলস মুখস্থ করতে হবে না। তোমরা বুঝবা এবং বুঝে বুঝে অ্যাপ্লাই করবা। তো আজকের ক্লাসে প্রথমে আমি তোমাদের কনসেপ্ট বুঝাবো, কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাকে তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিব। তাই চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, তো নর্মালি আমরা বলে থাকি যে তোমার গ্রামার শেখার বেসিক হচ্ছে টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সঠিক না। গ্রামার যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে ভার্বের উপর ভালো মতো দখল নিতে হবে। এই ভার্বটা কি? ভার্বটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তো এখানে মূলত তোমার ক্লজ নিয়ে আলোচনা করা আছে, বাট ক্লজ জানতে গেলে আমাদের আগে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে হবে। তো চলো এক নজরে আমরা একটু রিভাইজ দিয়ে নিই। আমি জানি তোমাদের এটা জানা, এটা বেসিক, এটা সবারই কম বেশি জানা থাকে। তো একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণতা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে সেন্টেন্সে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব থাকতে হবে। হ্যাঁ, এখন আমাদের টোটাল ভার্বের ফর্ম হচ্ছে 5টা। কয়টা ভাইয়া? 5টা। কি কি চলো দেখে নিই। V1, V2, V3, V4 আর V5। হ্যাঁ, তো V1 হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, V1 হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V2 হচ্ছে আমার পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা একটু লিখে নাও, হ্যাঁ, সবাই খাতা হাতে রাখবা। পার্টিসিপল ফর্ম। V4 হচ্ছে জিরান্ট, বা যেটার আরেক নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল, আর V5 হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। তো আমি উদাহরণ দিলেই তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। V1 হচ্ছে ধরো গো, V2 হচ্ছে ওয়েন্ট, তারপরে V3 হচ্ছে গন, V4 হচ্ছে গোয়িং, তারপরে V5 হচ্ছে তোমার টু গো। হ্যাঁ, টু গো। তো V4 এর বৈশিষ্ট্য বা স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? ভার্ব প্লাস আইএনজি। আর V5 এর স্ট্রাকচার হচ্ছে 2 এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসবে। কি ফর্ম বসবে? 2 এর পরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, VB দিয়ে দিলাম, বেস ফর্ম বসবে। এখন তোমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কিভাবে গঠিত হয়। দেখো, আমাদের ভার্বের এই 5টা ফর্মের মধ্যে এই প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মটাকে আমরা ডিরেক্ট ফাইনাইট ভার্ব বলি। কি বলি? ডিরেক্ট ফাইনাইট ভার্ব বলি। অর্থাৎ আমি এই প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম ইউজ করে ডিরেক্ট আমার একটা সেন্টেন্সের অর্থের সম্পূর্ণতা তোমার তৈরি করতে পারবো। যেমন আই ড্যাশ টু কলেজ। হ্যাঁ, এখানে তো আমার ফাইনাইট ভার্ব মিসিং, অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া মিসিং। তো আই গো টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ, এই দুইটা ভার্ব যখন আমি বসায় দিব তখন অর্থের সম্পূর্ণতা পেয়ে যাবে। তাই এটাকে আমরা বলছি যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তেমনিভাবে পাস্ট পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ, এই 3টা ভার্বকে আমরা বলতেছি নন ফাইনাইট ভার্ব। কি বলছি? নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি বলো যে আই গন টু কলেজ, সেন্টেন্সটা কি কারেক্ট হয়? হয় না, গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। আই গোয়িং টু কলেজ কারেক্ট হয়? হয় না। আই টু গো টু কলেজ কারেক্ট হয়? হয় না। কিন্তু তোমার এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? তোমার নন ফাইনাইট ভার্বকে তোমার ফাইনাইট ভার্বে কনভার্ট করা যায়, সেটার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পূর্বে যদি তুমি অক্সিলারি ভার্ব বসায় দাও, নন ফাইনাইট ভার্বের পূর্বে তুমি যদি অক্সিলারি ভার্ব বসায় দাও তখন সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব সমান সমান
ফাইনাইট ভার্ব, হ্যাঁ, ফরমেশন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি বলি আই হ্যাভ গন টু কলেজ, তখন সেন্টেন্সটা কমপ্লিট হয়। আই অ্যাম গোয়িং টু কলেজ, তখন সেন্টেন্সটা কমপ্লিট হয়। আই হ্যাভ টু গো টু কলেজ, তখন সেন্টেন্সটা কমপ্লিট হয়। দেখো অক্সিলারি আর মডাল অক্সিলারি কিন্তু সেম না। অক্সিলারি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। তেমনিভাবে মডাল অক্সিলারি ভার্ব চেনার উপায় হচ্ছে তোমার লাস্টে এলডি যুক্ত থাকবে, অর্থাৎ কুড, উড, মাইট, শুড, এগুলো সবই কি তোমার মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা সবসময় মাথায় রাখবা। তো তোমাদের এখন ফাইনাইট ভার্ব শেখানোর কারণটা কি? ফাইনাইট ভার্ব শেখানোর একটাই কারণ আমরা নেক্সটে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো, অর্থাৎ আমরা যে চেঞ্জিং সেন্টেন্স শিখবো, সেখানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটাতে কনভার্ট করতে গেলে আমাকে ক্লজ আর ফ্রেজ চিনতে হবে, এবং ক্লজ আর ফ্রেজ চিনতে গেলে আমাকে অবশ্যই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চিনতে হবে। তো এখন তোমরা অ্যাপ্লাই দেখতে পারবা। দেখো আসো, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে তোমার বাক্য, হ্যাঁ, এবং ক্লজ হওয়ার প্রধান শর্ত কি? ক্লজ হওয়ার প্রধান শর্ত হচ্ছে বাক্যে অবশ্যই তোমার একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে বুঝবো সেটা ক্লজ, যদি নন ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা বুঝবো ফ্রেজ। তাহলে ক্লজ হওয়ার শর্ত হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে বাক্যে, আর ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে নন ফাইনাইট ভার্ব থাকবে, হ্যাঁ, এতটুকু মাথায় রাখলে হবে। এখন ক্লজ আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মূলত কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ মানে অধীন বাক্য। দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে মূলত ফাইনাইট ভার্ব থাকে, ডিপেন্ডেন্ট ক্লজে ফাইনাইট ভার্ব থাকে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তোমার ক্লজ মার্কারে। কোথায়? ক্লজ মার্কারে। অর্থাৎ এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলি, হ্যাঁ। কনজাংশন আবার দুই প্রকার, কনজাংশন এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, হ্যাঁ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট করে দেয়। কি করে দেয়? এটা এখনই খাতায় লেখো, নোট ডাউন করো, দ্রুত নোট ডাউন করো। সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট করে দিবে, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন মূলত ক্লজের শুরুতে বসে। কিসে বসে? শুরুতে বসে। আর কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে এটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এক করে দিবে। কি করবে ভাইয়া? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এক করে দিবে। বোঝা গেছে? তো এখন এত কিছু বোঝার দরকার নাই, ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নাই। আমরা পরবর্তী স্লাইডে যখন যাব তখন আরো ক্লিয়ার হবে, যখন আমরা অ্যাপ্লাই শিখবো তখন ক্লিয়ার হবে। আপাতত তোমরা কনসেপ্টটুকু জেনে রাখো। তেমনিভাবে ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করতে পারি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ যদি তোমার নাউন দিয়ে শুরু হয় ডিপেন্ডেন্ট ক্লজটা, তাহলে সেটাকে আমরা বলছি নাউন ক্লজ। যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলতেছি অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ। তো অ্যাডভার্ব আবার দুই প্রকার, অ্যাডভার্বিয়াল অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ প্লেস আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, হ্যাঁ। অ্যাডভার্বিয়াল অফ টাইম মানে সময় নির্দেশ করবে, যেমন টুমোরো, ইয়েস্টারডে, টুডে, এগুলো হচ্ছে তোমার সময় নির্দেশ করছে। তেমনিভাবে অ্যাডভার্বিয়াল অফ প্লেস কি? এটা হচ্ছে তোমার স্থান নির্দেশ করবে। কি নির্দেশ করবে? স্থান নির্দেশ করবে। বোঝা গেছে? আচ্ছা, তো আসি নেক্সট। আচ্ছা, তো এখন এই যে বলছিলাম যে ক্লজ মার্কারের কাজটা কি আসলে দেখে নিই। দেখো ক্লজ মার্কার কি কি হতে পারে? ক্লজ মার্কার হতে পারে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ। ক্লজ মার্কার হতে পারে রিলেটিভ প্রোনাউন। ক্লজ মার্কারের আরেক নাম হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা মূলত কি শিখছি বলতো? এত কিছু কিসের জন্য শিখছি? আমরা শিখছি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কনভার্ট করার জন্য, হ্যাঁ। তো তোমরা খাতার উপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড লেখার রুলস তো আমরা মুখস্থ করবো না, মূলত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী এটা লিখে এই নোটগুলো তুমি করতে পারো, হ্যাঁ। আচ্ছা, তারপরে যাই। তো ক্লজ মার্কার কি কি হতে পারে? রিলেটিভ প্রোনাউন হতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে, হ্যাঁ। তো রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব চেনার মূল উপায় কি? WH কোশ্চেন। কি অর্থাৎ যত WH কোশ্চেন আছে এটা হয় রিলেটিভ প্রোনাউন
অথবা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। নাউনের পরিবর্তে কি ব্যবহার করি? হু, হুইচ, হুস, এগুলো হচ্ছে তোমার নাউনের পরিবর্তে ব্যবহার করি। তেমনিভাবে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা সময়, আমি বললাম না যে অ্যাডভার্ব দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। অ্যাডভার্বিয়াল অফ টাইম হচ্ছে সময় নির্দেশ করে, যেমন হোয়েন, কখন। আর অ্যাডভার্বিয়াল প্লেস হচ্ছে তোমার স্থান নির্দেশ করে, যেমন ওয়্যার মানে কোথায়। বোঝা গেছে? তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে এটা বুঝে নিবে এটা ক্লজ মার্কার। তেমনিভাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে এটাও বুঝে নিবে এটা কি ক্লজ মার্কার। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দো, সো, দ্যাট, ওয়াইল, এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো ক্লজ মার্কারের কাজ কি বলো তো? ক্লজ মার্কার মেক দ্য ক্লজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ক্লজ মার্কারের কাজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করা। অর্থাৎ ক্লজ মার্কারের কাজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করা। বোঝা গেছে? এখন আমরা হচ্ছে এক্সাম্পল দেখব। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এক্সাম্পল দেখব। দেখো, তুমি দেখো, হি কামস, সে আসে। এখানে হি কামস, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ বলো তো? এতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার কারণ কি? হি কামস, এই কামসটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম। আর এতটুকু হচ্ছে সে আসে, এতটুকু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, আমি বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার প্রধান সত্য কি? একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এতটুকুকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। তেমনিভাবে আই উইল গো, আমি যাব। হ্যাঁ, এই যে দেখো, আমি যাব, এই যে আই উইল গো, এখানে তোমার ফাইনাইট ভার্ব আছে। কি ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে। এটাও কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি কখন ডিপেন্ডেন্ট করে ফেলতেছি? যখন আমি আগে ওয়েন দিচ্ছি। ওয়েনটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তার মানে এটা একটা ক্লজ মার্কার। যখনই আমার ক্লজ মার্কার অ্যাড হচ্ছে, ক্লজ মার্কার অ্যাড হওয়ার কারণে হোয়েন ই কামস, এই পার্টটুকু হয়ে যাচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্টটুকু কি হয়ে যাচ্ছে? ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন, আমি বলছিলাম যে কনজাংশন দুই প্রকার। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করে দেয়। আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যুক্ত করে দেয় বা জোড়া লাগায় দেয়, কাছে আসার গল্প তৈরি করে। বোঝা গেছে? আচ্ছা, তো কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ফ্যান বয়েজ দিয়ে চিনবো। হ্যাঁ, যারা গার্লস আছো ট্রিগার খেও না, ফ্যান বয়েজ দিয়ে আমরা আর কি কোঅর্ডিনেটিং কনজাংশন কারা কারা আছে এটা খুঁজে বের করব। তো ফ্যান বয়েজ দিয়ে আমরা একটু ডিকোড করি ফ্যান বয়েজের। চলো ডিকোড করি। আচ্ছা, ফ্যান বয়েজের এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নট, বি ফর বাট, ও ফর or, O for, Y for yet, S for so। অর্থাৎ এই ফ্যান বয়েজ দিয়ে আমরা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করি। হ্যাঁ, ফর মানে জন্য, অ্যান্ড মানে এবং, নট মানে এখানে নট না, সরি না, মানে কোনোটাই না, দুইটা বিকল্পের মধ্যে কোনোটাই যদি না বোঝে, নর, এনও আর, সরি, হ্যাঁ এখানে মুছে দিচ্ছি, এনও আর হবে, এনও আর, নর। তারপর অর মানে দুইটা বিকল্পের মধ্যে একটা বিকল্প চুজ করা বোঝাচ্ছি। বাট মানে কিন্তু, বৈপারীত্য বোঝালে আমরা বাট ইউজ করি, বৈপারীত্য অর্থাৎ কন্ট্রাস্ট বোঝালে আমরা বাট ইউজ করি। সো মানে তাই। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে অ্যাপ্লাইয়ে যাব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। ভালো মতো খেয়াল করো, আসো দেখো, হি ইজ পোর। দেখো এই সেন্টেন্সটাতে এটা একটু ভালো মতো লক্ষ্য করো, এই দুইটা সেন্টেন্স লক্ষ্য করলে তোমরা বুঝে যাবা। হ্যাঁ, দেখো, when he comes, এতটুক, he comes, এতটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এতটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু আমার ডাব্লিউএইচ অর্থাৎ ক্লজ মার্কার ইউজ করার কারণে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। তেমনিভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন, বাট হি ইজ পুয়ার বাট অনেস্ট, তার মানে কি? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে হি ইজটা উজ্জ্ব আছে, কি আছে? হি ইজটা উজ্জ্ব আছে, যেহেতু হি ইজ একবার ব্যবহার করে ফেলছে, বারবার ব্যবহার করেনি। এখানে হি ইজ পুয়ার, এতটুক কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তেমনিভাবে অনেস্টটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে কিসের মাধ্যমে? বাটের মাধ্যমে, অর্থাৎ ফ্যান বয়েজের মাধ্যমে। হ্যাঁ, এই যে বি ফর বাট, এটা খাতায় লিখে নাও, দ্রুত খাতায় লিখে নাও যেন লেট না হয়। আচ্ছা, তো এই বাটের মাধ্যমে তোমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করে দেওয়া, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করা। হ্যাঁ, এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার দেখার পর আমরা অ্যাপ্লাই যাব। বোঝা গেছে? এবং তোমরা চেঞ্জিং সেন্টেন্সের সময় একটা জিনিস
খাতায় মাথায় দুইটাতে লিখে রাখো, এখনই লেখো, এখনই বলতেছি এখনই লেখো, এটা মাস্ট লিখতে হবে। হ্যাঁ, এতক্ষণ ক্লাস দেখে দেখে না টেনে করছো, খুব ভালো কথা। এখন একটা সেন্টেন্স লিখতে বলতেছি, ওইটা লেখো। লেখো যে চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জিং সেন্টেন্সে পরিবর্তন করার সময় কখনোই চেঞ্জিং সেন্টেন্সে পরিবর্তন করার সময় কখনোই সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। চেঞ্জিং সেন্টেন্সে পরিবর্তন করার সময় কখনোই সেন্টেন্সের অর্থের চেঞ্জ হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে পরিণত করব, কিন্তু অর্থ সেম থাকবে, অর্থ একই থাকবে, বোঝা গেছে? কিন্তু স্ট্রাকচারে চেঞ্জ হবে, স্ট্রাকচার অদল বদল হবে। হ্যাঁ, আচ্ছা আসি এখন। দেখো সিম্পল সেন্টেন্সের নিয়ম কি, যে সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কয়টা ভাইয়া, কয়টা? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং ক্লজটি ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। কি দ্বারা যুক্ত থাকবে? ফ্রেজ দ্বারা। এই জন্য তোমাদেরকে আগে আমি ফাইনাইট ভার্ব বুঝাইছি, নন ফাইনাইট ভার্ব বুঝাইছি, তারপর ক্লজ এবং ফ্রেজ বুঝাইছি। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে তোমার বাক্যাংশ। ফ্রেজ কি দিয়ে গঠিত হয়? ফ্রেজ হচ্ছে নন ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয়। হ্যাঁ, ফ্রেজ মানে বাক্যাংশ, এবং এটা নন ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয়। ওকে, তো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং ক্লজটি অবশ্যই ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। ওকে, আচ্ছা এখন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কি? একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কয়টা? একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং ডিপেন্ডেন্ট ক্লজটিতে অবশ্যই ক্লজ মার্কার যুক্ত থাকবে। কি থাকবে? ডিপেন্ডেন্ট ক্লজটিতে ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকবে। বোঝা গেছে? তার মানে তোমার আগের যে সেন্টেন্সটা আমরা করেছি, হোয়েন হি কামস আই উইল গো, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তেমনিভাবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স, কারণ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে, এবং মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো এই শর্তটা যদি তোমার মাথায় এবং খাতায় ভালো মতো তুমি তুলতে পারো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। দেখো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ক্লজটি ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? একটা। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা? একটা। আর এখানে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় আমরা বসাই? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বসাই। এবং ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার শর্ত কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজে অবশ্যই তোমার কি যুক্ত থাকবে? ক্লজ মার্কার যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? ক্লজ মার্কার যুক্ত থাকবে। আর দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে। বোঝা গেছে? এখন আসে অ্যাপ্লাই। এখন দেখো কত সোজা। তোমরা তো শুধু শুধু রুল মুখস্থ করো, তোমরা মুখস্থ করো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগুলা কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তুমি জাস্ট আসো, এগুলো কিচ্ছু দরকার নাই। এই যে কমপ্লেক্স সিম্পল উইথ এ ভিউ টু থাকলে এটা হবে সাবজেক্ট প্লাস হ্যান ত্যান, এগুলা কিচ্ছু দরকার নাই। এগুলা জাস্ট শো কিচ্ছু দরকার নাই। আসো এক্সাম্পলে আসো, আসো দেখো আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে শিখি। হি কেম টু ঢাকা, সে ঢাকা আসলো। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, আর্নিং মোর মানে কি? আরো ইনকাম করার জন্য। আর্নিং মোর মানে কি? আরো ইনকাম করার জন্য সে ঢাকা আসলো উইথ এ ভিউ টু আর্নিং মোর। এখন দেখো তুমি মিলাও, আমার সিম্পল সেন্টেন্সের শর্ত কি? একটা ইন্ডিপেন্ডেন্স ক্লজ থাকবে। কয়টা? একটা। এবং কি দ্বারা যুক্ত থাকবে? ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। ফ্রেজ হওয়ার প্রধান শর্ত কি? অবশ্যই নন ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে দেখো তো এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা? আর্নিং। আর্নিংটা কি? V4 ফর্ম। V4 মানে কি? এটা একটা নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। বোঝা গেছে? আর্নিং মোর। তাহলে দেখো হি কেম টু ঢাকা, এখানে একটাই ফাইনাইট ভার্ব। কয়টা? একটাই ফাইনাইট ভার্ব। কেম টু ঢাকা, কেম এটা কি? তোমার পাস্ট ফর্ম। তার মানে কি? এটা V2 ফর্ম। এটা কি? V2 ফর্ম। তাহলে দেখো হি কেম টু ঢাকা একটাই ফাইনাইট ভার্ব, উইথ এ ভিউ টু আর্নিং মোর। উইথ এ ভিউ টু আর্নিং মোর, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। কি ভার্ব আছে? নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে যেহেতু নন ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ফ্রেজ। তাহলে এখানে আমার শর্ত পূরণ হলো, একটা ফ্রেজ থাকলো এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলো। ফুল স্টপ কয়টা? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলো। হ্যাঁ, এই গেল সিম্পল। তারপর কমপ্লেক্সে আসো। কমপ্লেক্সে আসো, একটু হিজিবিজি হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। কমপ্লেক্সে আসো। আমি কি বলছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত কি? চেঞ্জিং সেন্টেন্স বোঝার প্রধান শর্ত হচ্ছে তোমার অর্থের কখনো পরিবর্তন হবে না। তাহলে দেখো হি কেম টু ঢাকা, সে ঢাকা আসলো, এতটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গেল, এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। তো ডিপেন্ডেন্ট ক্লজ করার শর্ত কি?
তোমার একটা ক্লজ মার্কার লাগবে। কি লাগবে? ক্লজ মার্কার লাগবে। সো দ্যাট এটা হচ্ছে একটা তোমার ক্লজ মার্কার বা তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো দ্যাট হি কুড আর্ন মানি, এই যে হি কুড আর্ন মানি এতটুকু কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ কেন হয়ে গেছে? কারণ এই সো দ্যাটটার কারণে। তার মানে সো দ্যাট থেকে পরের অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ এবং বাকিটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমি যদি আরেকটু ভেঙে পড়াই বা ভেঙে বোঝাই তাহলে দেখো এই যে হি কেম টু ঢাকা সো দ্যাট হি কুড আর্ন মোর। তাহলে এখানে সো দ্যাটের থেকে পরের অংশ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এই সো দ্যাটটা হচ্ছে ক্লজ মার্কার এবং হি কেম টু ঢাকা এতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে দেখো অর্থের কি পরিবর্তন হচ্ছে? হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু আর্নিং মোর, সে ঢাকা আসলো অনেক বেশি ইনকাম করার জন্য, হ্যাঁ, বা ইনকাম করার উদ্দেশ্যে সে ঢাকা আসলো। হি কেম টু ঢাকা, সে ঢাকা আসলো সো দ্যাট এই জন্য যে হি কুড আর্ন মানি, সে যেন টাকা ইনকাম করতে পারে। তাহলে কি অর্থের পরিবর্তন হয়েছে? হয়নি, অর্থ কিন্তু অপরিবর্তিত আছে। অর্থাৎ আমার চেঞ্জিং সেন্টেন্সের মূল ট্রিক্সই হলো এটা, আমার অর্থ অপরিবর্তিত রেখে আমার জাস্ট বডিটা চেঞ্জ হবে। ঠিক আছে? ধরো তুমি তোমার একটা ইঞ্জিন আছে, একটা গাড়ির একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন ধরো তোমার টয়োটার ইঞ্জিন। এখন টয়োটার ইঞ্জিন তুমি ঠিক রেখে তুমি যদি বডিটা চেঞ্জ করো বা মডিফাই করো কোনো সমস্যা নাই, তো তোমাকে ইঞ্জিন ঠিক রাখতে হবে। বোঝা গেছে? তো এখানে ইঞ্জিনটা হচ্ছে তোমার অর্থের অপরিবর্তনযোগ্যতা, অর্থাৎ অর্থ সবসময় অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু স্ট্রাকচারে পরিবর্তন হবে, হ্যাঁ, আমার নিয়ম অনুযায়ী। তাহলে দেখো সেম সেন্টেন্সটা আমি কম্পাউন্ড করলে কি হবে? হি ওয়ান্টেড টু আর্ন মোর, সে আর অনেক বেশি ইনকাম করতে চেয়েছিল, এতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড সো হি কেম টু ঢাকা, এবং তাই সে ঢাকা আসলো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এখানে দুইটা ফাইনাইট ভার্ব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফাইনাইট ভার্ব একটা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফাইনাইট ভার্ব একটা, এবং মাঝখানে তোমার ফ্যান ভয়েস যুক্ত, অ্যান্ড যুক্ত আছে। কি যুক্ত আছে? অ্যান্ড যুক্ত আছে, অর্থাৎ ফ্যান ভয়েস দ্বারা যুক্ত আছে। তাহলে অ্যান্ডটা কি একটা তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কোঅর্ডিনেটিং কনজাংশন? তাহলে আমার যখন আমি পরিবর্তন করব সেন্টেন্সটা, তখন আমার মাথায় থাকতে হবে যে যখন আমি পরিবর্তন করব আমার কমপ্লেক্সে পরিবর্তন করব, তার মানে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। তাহলে দেখো একটা মজার জিনিস, দেখো তোমাদের একটা জিনিস দেখাই দিই। হি কেম টু ঢাকা, দেখো এই জিনিসটা ওরা কনস্ট্যান্ট রাখছে। তো এই ট্রিক্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওভারলুক করে যাই বা আমরা জানি না, আমরা বুঝি হয়তো বা প্র্যাকটিস করতে করতে আমাদের সেন্স ডেভেলপ হয়ে যায়, কিন্তু এটা আমরা ওভারলুক করে দেয়। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় কনস্ট্যান্ট থাকে। দেখো হি কেম টু ঢাকা প্রত্যেক জায়গায় আছে না? হি কেম টু ঢাকা, হি কেম টু ঢাকা আছে কি না? তো হি কেম টু ঢাকা সব জায়গায় আছে। তার মানে আমরা পরিবর্তন করছি পরের পার্টটা, উইথ এ ভিউ টু আর্নিং মোর, এখানে এসে হয়ে গেছে হি কুড আর্ন মানি, সো দ্যাট হি কুড আর্ন মানি, এটা আবার হয়ে গেছে অ্যান্ড সো হি কেম টু ঢাকা। তো এইটা অ্যাকচুয়ালি একটা ট্রিক্স যে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় আনচেঞ্জ থাকবে, কারণ প্রত্যেক জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই, সিম্পলেও কমপ্লেক্সেও কম্পাউন্ডে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অপরিবর্তিত রেখে বাকি তোমার বডিটা চেঞ্জ করতে হবে। দেখো হি কেম টু ঢাকা, হি কেম টু ঢাকা, হি কেম টু ঢাকা, এটা কনস্ট্যান্ট আছে। বোঝা গেছে? হ্যাঁ। আর তো নর্মালি এটা তোমার মানে মুখস্থ হয়ে যাবে বা এটা তোমার করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সিম্পলে উইথ এ ভিউ টু আমরা ব্যবহার করি। যদি উদ্দেশ্য বোঝায় তখন আমরা সো দ্যাট ব্যবহার করি, এই জন্য যে, হ্যাঁ, কমপ্লেক্সে। আর উদ্দেশ্য যদি বোঝায় তাহলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করি, কম্পাউন্ডে আমরা কি ব্যবহার করি? অ্যান্ড ব্যবহার করি। হ্যাঁ, তো এই রুলস কোনো মুখস্থ রাখার দরকার নেই। সেমভাবে টু ডট ডট টু, সো প্লাস ভার্ব, এগুলো কিচ্ছু দরকার নেই, কেটে দাও, কেটে দাও। আচ্ছা, কেটে দিছো? আচ্ছা, তো দেখো হি ইজ টু উইক টু ওয়াক এ মাইল, হি ইজ টু উইক টু ওয়াক এ মাইল মানে সে 1 মাইল হাঁটার জন্য অত্যন্ত দুর্বল। তাহলে এই যে দেখো হি ইজ টু উইক টু ওয়াক এ মাইল, টু উইক টু ওয়াক এ মাইল, এই যে এতটুকু বলা হয় ফ্রেজ বলা হয়, এবং এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। হ্যাঁ, তো এতটুক হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ টু উইক, টু ডট ডট টু যদি থাকে তাহলে কমপ্লেক্স আমরা কি করব? কমপ্লেক্সের শর্ত হচ্ছে একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে দেখো হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এ মাইল, তাহলে এখানে সো বসবে, হ্যাঁ, সো দ্যাট বসবে, সো ডট ব্যবহার করি। টু ডট ডট টু থাকলে আমরা সো দ্যাট ব্যবহার করি। কি ব্যবহার করি? সো দ্যাট ব্যবহার করি কমপ্লেক্সে। হ্যাঁ, হি ইজ সো উইক দ্যাট, হি ইজ সো উইক, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট হি ক্যান নট ওয়াক এ মাইল, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? যেহেতু দ্যাট আছে, অর্থাৎ দ্যাট যেহেতু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করে দেয়। আচ্ছা, তারপর দেখো হি ইজ ভেরি উইক, সে অনেক দুর্বল, দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
অ্যান্ড ক্যান নট ওয়াক এ মাইল। এই যে এখন বলতে পারো যে ক্যান নট ওয়াক এ মাইল, এখানে তো ফুল, এটা হচ্ছে একটা ফুল তোমার ক্লজ না, ক্লজ এটা একটা ফুল ক্লজ, কারণ এখানে হিটা ওরা উজ্জ্ব রাখছে, মানে হিটা বারবার ব্যবহার করেনি। হ্যাঁ, এখানে মূলত দুইটা ক্লজ, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক এ মাইল, তো দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কি দ্বারা যুক্ত করে দিছি? অ্যান্ড দ্বারা যুক্ত করে দিছি। কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত করে দিছি। হ্যাঁ, ম্যাক্সিমামই তোমার অ্যান্ড দ্বারা আমরা ব্যবহার করি। যদি বৈপরীত্য ঘটে তখন আমরা অন্য জিনিস ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমার যদি সিম্পলে 2.2 থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে কি ব্যবহার করব? সো দ্যাট ব্যবহার করব। হ্যাঁ, সো দ্যাট ব্যবহার করব। আর কম্পাউন্ডে কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। আচ্ছা, তেমনিভাবে যদি বোথ থাকে, বোথ বা বেসাইডস থাকে, তাহলে হি ইজ বোথ এ গুড স্টুডেন্ট অ্যান্ড এ গুড প্লেয়ার, অর্থাৎ দুইটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে গুড প্লেয়ার, তখন আমরা বোথ ইউজ করি। সিম্পল সেন্টেন্সে কি ইউজ করি? বোথ ইউজ করি। হ্যাঁ, আর কমপ্লেক্সে কি ইউজ করি? ওয়াইল, যখনই সে একজন ভালো স্টুডেন্ট, তখনই সে একজন ভালো প্লেয়ার বা ভালো একজন খেলোয়াড়। তাহলে দেখো, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড প্লেয়ার, এতটুক হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ওয়াইল মানে যখন, ওয়াইল এটা কি তোমার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, যখন। ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট, যখন সে একজন ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তেমনিভাবে তোমার কম্পাউন্ডে যে এখানে নট অনলি বাট অলসো হবে। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, মানে সে একজন ভালো স্টুডেন্ট সেটাই না, সে একজন ভালো খেলোয়াড়ও বটে। তাহলে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বোধ যদি থাকে, সিম্পলে যদি বোধ থাকে, মানে সে একই সাথে ভালো খেলোয়াড় এবং ভালো স্টুডেন্ট, তাহলে কমপ্লেক্সে যে হবে কি তোমার ওয়াইল হবে। কি হবে? ওয়াইল। ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট, ওয়াইল বা হোয়েন দুইটাই দিতে পারো। ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ অলসো এ গুড প্লেয়ার। হ্যাঁ, হি ইজ এ গুড প্লেয়ার। আর তোমার নট অনলি বাট অলসো হচ্ছে তোমার কিসে ব্যবহার করা হবে? কম্পাউন্ডে। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। ওকে, তো এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা আছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, আর এখানে হচ্ছে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? তো চলো আরো কিছু প্র্যাকটিস করি। দেখো, যদি কারণ বোঝায় তখন আমরা বিকজ অফ ব্যবহার করি। এখানে তোমার এগুলো মুখস্থ করার দরকার নেই, সিন্স, অ্যাজ, হোয়েন এগুলো দরকার নেই মুখস্থ করার। তো যদি তোমার কারণ বোঝায় তখন আমরা বিকজ অফ ব্যবহার করি। বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে। এতটুক হচ্ছে আমার ফ্রেজ, এতটুক কি আমার, এতটুক হচ্ছে আমার ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ, আই কুড নট গো দ্যার, আমি সেখানে যেতে পারিনি। তো এই যে তোমার টোটাল সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এতটুক বিকজ অফ ইলনেসটা হচ্ছে আমার একটা একটা ফ্রেজ বা বাক্যাংশ। হ্যাঁ, বিকজ অফ ইলনেস, অসুস্থতার কারণে আই কুড নট গো দ্যার। ওকে, তো বিকজ অফ যদি থাকে সিম্পলে, তাহলে কমপ্লেক্স হবে সিন্স বা অ্যাজ বা ওয়েন। অ্যাজ আই ওয়াজ ইল বা সিন্স আই ওয়াজ ইল আই কুড নট গো দ্যার, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি সেখানে যেতে পারিনি। তো এখানে আই কুড নট গো দ্যার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাজ আই ওয়াজ ইল এতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর তেমনিভাবে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড আই কুড নট গো দ্যার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মাঝখানে কি যুক্ত থাকবে? অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে। মাঝখানে কি যুক্ত থাকবে? অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে। তো আমার যদি সিম্পলে বিকজ অফ থাকে, কারণ বোঝায়, তাহলে আমরা সিম্পলে বিকজ অফ দিব, কমপ্লেক্সে কি দিব? অ্যাজ বা সিন্স দিব, এবং কম্পাউন্ডে অ্যান্ড যুক্ত করব। বোঝা গেল? আচ্ছা, এখন যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট বা বৈপরীত্য টাইপ সেন্টেন্স। হ্যাঁ, যদি তোমার সিম্পলে ইনস্পাইট অফ থাকে বা ডিসপাইট থাকে মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটা সৎ। তো ইনস্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতা থাকা সত্ত্বেও, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটা সৎ। তো নর্মালি কি, মানুষের যখন দারিদ্রতা হিট করে তখন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সমাজে যেটা হচ্ছে যে ছিনতাই বা খারাপ কাজের দিকে বেশি জড়ায় পড়ে। তাহলে দারিদ্রতা যখন হিট করার পরেও যখন লোকটা অনেস্ট থাকে, তার মানে কি, এটা বৈপরীত্য প্রকাশ করতেছে বা কন্ট্রাস্ট প্রকাশ করতেছে। তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, আর পুরাটা হচ্ছে তোমার ক্লজ, আর এক্সাম্পল এখানে দ মানে যদিও, দ বা অলদো তুমি ইউজ করতে পারো। দ্য ম্যান ইজ পোর, যদিও লোকটা গরিব, হি ইজ অনেস্ট, সে হচ্ছে একজন সৎ লোক। তাহলে হি ইজ অনেস্ট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ইজ অনেস্ট হচ্ছে কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য ম্যান ইজ পোর এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। তো কন্ট্রাস্ট প্রকাশ পেলে আমার কম্পাউন্ডে বাট বসবে। কি বসবে? বাট। দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, লোকটা গরিব কিন্তু সে সৎ।
তো আমার যখন বৈপরীত্য টাইপ সেন্টেন্স থাকবে সিম্পলে আমরা কি ব্যবহার করি বলো তো? সিম্পলে ব্যবহার করি ডিসপাইট বা ইনস্পাইট অফ, আর কমপ্লেক্সে ব্যবহার করি দো বা অলদো, আর কম্পাউন্ডে ব্যবহার করি কি তোমার বাট। কি ব্যবহার করি? বাট। হ্যাঁ, তো এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে রাখো। তোমার তো মাথায় এখন স্ট্রাকচারটা সেট আছে যে কমপ্লেক্স তার মানে আমার একটা ডিপেন্ডেন্ট লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাগবে। তো এটা তোমার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সেন্স ডেভেলপ হয়ে যাবে। যত আমরা প্র্যাকটিস করব তত আমার সেন্স ডেভেলপ হবে। তাহলে দেখো আমার কিন্তু অর্থের অপরিবর্তনযোগ্যতা আছে। মেইন শর্ত কি? অর্থের অপরিবর্তনযোগ্যতা। ইনস্পাইট অফ হিজ প্রভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট। দারিদ্র থাকা সত্ত্বেও সে একজন সৎ লোক। দ্য ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও লোকটি গরিব সে একজন সৎ লোক। দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে কি আমার সেন্টেন্সে অর্থের পরিবর্তন হয়েছে? হয়নি, জাস্ট কিসের পরিবর্তন হয়েছে? স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। ওকে, আচ্ছা তারপরে আসি বি বার প্লাস আইএনজি, এগুলো ঘোড়ার ডিম কিছুই দরকার নাই, এই ঘোড়ার ডিম কেটে দাও। তো দেখো বাই রিডিং হার্ড, বাই রিডিং হার্ড, কঠোর পড়াশোনার মাধ্যমে। রিডিং, এই রিডিংটাকে একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভি ফর ফর্ম। যেহেতু নন ফাইনাইট ভার্ব আছে তার মানে এটা একটা ফ্রেজ। এই অংশটুকুকে আমরা কি বলতেছি? ফ্রেজ বলতেছি। ইউ ক্যান প্রসপার ইন লাইফ। দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি তোমাকে একটা ট্রিক্স বলে দিয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তুমি অপরিবর্তিত রাখতে পারো। দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এটা অপরিবর্তিত রাখছে। তার মানে চেঞ্জ করছে কোথায়? বাই রিডিং হার্ড। তার মানে বাই রিডিং হার্ডকে আমার ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করতে হবে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে পরিবর্তন করার জন্য আমাকে ক্লজ মার্কার লাগবে। তো ক্লজ মার্কার আমরা কি ব্যবহার করব? ইফ, মানে কন্ডিশন। ইফ ইউ রিড হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যদি তুমি পড়াশোনা করো। তো এখানে আবার রিড হার্ড মানে পড়াশোনা করো, অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এবং তুমি তোমার লাইফে সচ্ছল বা সমৃদ্ধি অর্জন করবে। তাহলে এখানে কি আমার এই জাস্ট এই অংশটা ফ্রেজটাই আমি চেঞ্জ করে এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাইছি, আর এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাইছি, রিড হার্ড। হ্যাঁ, এখানে ইউটা উজ্জ্ব আছে, ইউ রিড হার্ড মানে তুমি ভালো মতো পড়াশোনা করো, এখানে ইউটা উজ্জ্ব আছে যেহেতু ইউটা আমি একবার ব্যবহার করছি। বোঝা গেল? তো এইভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তোমার মেইন যে তোমার যে শর্তগুলো আছে এগুলো আমরা শিখবো, কোনো রুলস টুলস মুখস্থ করবো না। হ্যাঁ, তারপরে আসি আমি মূলত তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওই চেঞ্জেস বা ওই উদাহরণগুলো করাচ্ছি যেগুলো তোমার বোর্ডে বারবার আসে, অর্থাৎ এগুলোর বাইরে বোর্ডে খুব কম আসে, রেয়ারলি আসে। এটা তুমি আমার কথার প্রমাণ তখনই পাবা যখন তুমি টেস্ট পেপার সলভ করবা, বা যখন তুমি এক্সারসাইজ করবা, বা যখন তোমার একটা পরীক্ষা হবে তখন বুঝবা। এই কয়েকটার বাইরে নাই। আমি তোমার মেইনলি অ্যানালাইসিস করে যে কয়টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেশিরভাগ আসে, যে কয়টা বারবার আসছে, ওগুলোই আমি তোমাদের প্র্যাকটিস হিসেবে দিয়েছি। দেখো যদি উইদাউট থাকে, উইদাউট ইটিং গুড ফুড মানে তোমার ভালো খাবার খাওয়া ছাড়া ইউ ক্যান নট হ্যাভ গুড হেলথ, তুমি ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবে না। ইউ ক্যান নট হ্যাভ গুড হেলথ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো এটা অপরিবর্তিত রাখছে, ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ অপরিবর্তিত, ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ অপরিবর্তিত। বোঝা গেছে? এখন আমার তার মানে চেঞ্জ করতে হবে কোনটা? চেঞ্জ করতে হবে ফার্স্ট পার্ট ফ্রেজকে, উইদাউট ইটিং গুড ফুড। তাহলে এটা আমরা উইদাউট থাকলে কি দিব? উইদাউট থাকলে ইফ দিব, কি দিব? ইফ দিব। তেমনিভাবে এখানে কি ছিল? এখানে বাই রিডিং ছিল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে এখানে ইফ দিব। বোঝা গেছে? অর্থাৎ ইফ মানে কন্ডিশন বোঝায়। তো দেখো উইদাউট ইটিং গুড ফুড, তোমার ভালো খাবার খাওয়া ব্যতীত আমরা ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবো না। তেমনিভাবে ইফ ইউ ডু নট ইট গুড ফুড, তুমি যদি ভালো খাবার না খাও তাহলে তুমি ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবা না। ইট গুড ফুড অর ইউ ক্যান নট, এই যে দেখো তোমার বিকল্প বোঝাইছে, বিকল্প বোঝালে আমরা অর ব্যবহার করি। কি ব্যবহার করি? অর। অর্থাৎ উইদাউট যদি থাকে সিম্পলে, তাহলে কমপ্লেক্সে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ। হ্যাঁ, ইফ ইউ ডু নট ইট গুড ফুড, এটা হচ্ছে তোমার কি সেন্টেন্স, সরি কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখো ইট গুড ফুড মানে ভালো ভালো খাবার খাও, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ, মাঝখানে কি দিলাম? অর, মানে ইট গুড ফুড অর ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ, তুমি ভালো খাবার খাও নয়তো তুমি একটা ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবে না, নয়তো। হ্যাঁ, তো আমি যখন দুটো অপশন দিয়ে দিব, দেখো গুড ফুড খাও অথবা তুমি ভালো স্বাস্থ্য অর্জন করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা অর ব্যবহার করি। কম্পাউন্ডে কি ব্যবহার করি? অর ব্যবহার করি। আর কমপ্লেক্সে কি ব্যবহার করি? ইফ ব্যবহার করি। সিম্পলে কি ব্যবহার করি? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। এমনিভাবে পাস্ট পার্টিসিপল, দেখো পাস্ট পার্টিসিপল ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। এটা তোমাদের এই জন্য ফার্স্টে আমি শিখাই দিছি। ফার্স্টে আমার যে ক্লাসের পার্টটুকু আছে ভার্বের 5টা ফর্ম, ওইটা খাতায় নোট ডাউন রাখবে। এটা তোমার অ্যাডমিশন পর্যন্ত, ইভেন তোমার জব ক্ষেত্রে পর্যন্ত লাগবে। এগুলো একদম বেসিক অফ অল গ্রামার। আমরা সবসময় টেন্স মুখস্থ করি, এই মুখস্থ করেই বাঙালির জীবনটা খাইছে সব সময়। এই মুখস্থ করার কোনো দরকারই নেই। দেখো পাস্ট পার্টিসিপল মানে কি? V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো আমি বলছিলাম যে V3 এটা একটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দেখো আই লাইক প্রিপেয়ার্ড নোট,
মানে আমি গুছানো নোট পছন্দ করি। এই যে প্রিপেয়ার্ড নোট, এটা নন ফাইনাইট ভার্ব, তার মানে কি পুরাটা একটা ক্লজ, এবং লাইকটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে V1 ফর্ম। কিন্তু প্রিপেয়ার্ড নোট মানে গুছানো নোট, এতটুকু হচ্ছে তোমার ফ্রেজ। প্রিপেয়ার্ড নোট এটা কি তোমার ফ্রেজ, তাহলে পুরাটা একটা ক্লজ, এবং প্রিপেয়ার্ড নোট হচ্ছে একটা ফ্রেজ। যদি তোমার সিম্পল সেন্টেন্সে প্রিপেয়ার্ড থাকে, অর্থাৎ প্রিপেয়ার্ড না, মেনলি V3 থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে কমপ্লেক্সে হবে কি তোমার রিলেটিভ প্রোনাউন হবে। কি হবে? রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এত কিছু মনে রাখার দরকার নেই, WH ওয়ার্ড হবে। কি হবে? WH ওয়ার্ড প্লাস হচ্ছে তোমার তোমার কি বলে এটাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। WH ওয়ার্ড অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সোজা বাংলায় ক্লজ মার্কার হবে। কি হবে? ক্লজ মার্কার। আই লাইক দ্য নোট দ্যাট ইজ প্রিপেয়ার্ড। আমি নোটটা পছন্দ করি যে নোটটা হচ্ছে গুছানো। তার মানে কি আমার অর্থের অপরিবর্তনযোগ্যতা আছে। দেখো, আই লাইক প্রিপেয়ার্ড নোট, তার মানে কি আমি গোছানো নোট প্র্যাকটিস করি, বা আমি পছন্দ করি গোছানো নোট। তুমি একটু বাংলা করলেই বুঝবা, আমি পছন্দ করি কি নোট? গোছানো নোট। তার মানে আমি যদি এটাকে জটিল বাক্যে পরিণত করি, তাহলে আমাকে কি করা লাগবে? আমি পছন্দ করি এমন নোট, আমি পছন্দ করি নোট যেটা হচ্ছে গোছানো, আমি পছন্দ করি নোট যেটা হচ্ছে গোছানো। দেখো, আই লাইক দ্য নোট, আমি একটা নোট পছন্দ করি যেই নোটটা গোছানো। এই যে আই লাইক দ্য নোট দ্যাট ইজ প্রিপেয়ার্ড, তো দ্যাট ইজ প্রিপেয়ার্ড এতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই লাইক দ্য নোট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেছে? আচ্ছা, তেমনিভাবে কম্পাউন্ড খুবই সোজা। দ্য নোট ইজ প্রিপেয়ার্ড মানে নোটটা গুছানো, দ্য নোট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। তাহলে দেখো এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, ইজ প্রিপেয়ার্ড এটা একটা ফাইনাইট ভার্ব, আর লাইক এটা একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব। ইজ প্রিপেয়ার্ড একটা ফাইনাইট ভার্ব, লাইক একটা ফাইনাইট ভার্ব, এবং মাঝখানে কি যুক্ত আছে? মাঝখানে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে। কি যুক্ত আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে। বোঝা গেছে? দ্য নোট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড আই লাইক ইট, এটা হচ্ছে মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন তার যুক্ত আছে। তারপরে দেখো, বিফোর বা আফটার যদি থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বিফোর রিচিং কলেজ, কলেজে পৌঁছানোর পূর্বে মাই এক্সাম স্টার্টেড। তাহলে দেখো, মাই এক্সাম স্টার্টেড এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, আই রিচড কলেজ আফটার এক্সাম স্টার্টেড, হ্যাঁ, এক্সাম হ্যাড স্টার্টেড। তাহলে দেখো, এক্সাম স্টার্টেড এটাকে কনস্ট্যান্ট রাখছে, ওরা কি রাখছে? এটাকে কনস্ট্যান্ট রাখছে। বিফোর রিচিং কলেজ, কলেজে পৌঁছানোর পূর্বে বা আমার এক্সাম শুরু হয়ে গিয়েছিল। তাহলে এটা কি হবে? যদি বিফোর থাকে সিম্পলে বা আফটার থাকে সিম্পলে এবং ভার প্লাস আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্সে হবে তোমার পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড প্লাস V3 হবে। কি হবে? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য এক্সাম হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড কলেজ। আমার কলেজে পৌঁছানোর পূর্বেই, হ্যাঁ, কলেজে পৌঁছানোর পূর্বেই এক্সাম স্টার্ট হয়ে গেছে। বা আই হ্যাড রিচড কলেজ আফটার এক্সাম স্টার্ট, দুইভাবেই দিতে পারো, কিন্তু যেহেতু এখানে বিফোর দিয়ে করা আছে, তাহলে তুমি বিফোরটা রাখাই বেটার, তাহলে পরবর্তীতে তোমার অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। বিফোর রিচিং কলেজ মানে কলেজে পৌঁছানোর পূর্বে এক্সাম শুরু হয়েছে, তার মানে আগে শুরু হয়েছে কোনটা? এক্সাম, এই জন্য আগে এক্সামটা দিয়ে নিবা। এক্সাম হ্যাড স্টার্টেড, এতটুকু তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বিফোর আই রিচড কলেজ এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝা গেছে? এখানে তোমার পাস্ট পার্টিসিপল কোনটা? এই যে রিচটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? আচ্ছা, তেমনিভাবে কম্পাউন্ডে কি আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে। এক্সাম হ্যাড স্টার্টেড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দেন আই রিচ কলেজ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড দেন এতটুক হচ্ছে তোমার হচ্ছে কি কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান ভয়েসের। বোঝা গেছে? তো এতটুক মাথায় রাখবা যে তোমার যেন অর্থের পরিবর্তন না হয়। এখানে বিফোর আছে, তুমি এখানে বিফোর রাখবা। হ্যাঁ, এক্সাম হ্যাড স্টার্টেড দেন আই রিচ কলেজ, মানে কোনটা আগে হয়েছে এটা আগে মাথায় রাখবা। যেহেতু এক্সাম আগে স্টার্ট হয়েছে, তার মানে এক্সাম আগে স্টার্ট করবে। এক্সাম হ্যাড স্টার্টেড, এখানেও দেখো এক্সাম হ্যাড স্টার্টেড এটা কনস্ট্যান্ট রাখছে, যে কাজটা আগে হয়েছে ওইটা আগে অপরিবর্তিত রাখবা। বোঝা গেল? আচ্ছা, তো পরবর্তী স্লাইডে আসি। ওকে, এই মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যা যা ছিল, মানে যেগুলো ম্যাক্সিমাম তোমার পরীক্ষা আসে, বারবার করে আসে, ওইগুলো আমি তোমাদের প্র্যাকটিস হিসেবে দিয়েছি। হ্যাঁ, তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার তোমরা বুঝে গিয়েছো। এখন আমাদের চেঞ্জিং সেন্টেন্সে আর এক টাইপের পরিবর্তন আসে, সেটা হচ্ছে 5 টাইপস অফ যে সেন্টেন্স আছে, যেমন হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বিবৃতিসূচক বাক্য। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা কি না বোধক। হ্যাঁ,
আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক। ইম্পারেটিভ মানে কি ইচ্ছাসূচক। মানে ইম্পারেটিভ মানে যেখানে তোমার আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ। হ্যাঁ, তারপর অপটেটিভ হচ্ছে ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক, আর এক্সক্লামেটারি হচ্ছে তোমার বিস্ময়সূচক। তো আসো এখন আমরা এই টাইপের সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন করব। প্রথমে আমরা শিখব এক্সক্লামেটারি টু অ্যাসার্টিভ। এক্সক্লামেটারি টু অ্যাসার্টিভ। এক্সক্লামেটারি মানে কি, যখন আমরা উচ্ছ্বাস প্রকাশ করি বা আবেগ প্রকাশ করি, হ্যাঁ, অর্থাৎ এক্সক্লামেশন, এই চিহ্নটা থাকলে বুঝবা এই জিনিসটা হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্স। যেমন এক্সক্লামেটারিতে হোয়াট এ স্কলার হি ইজ, হোয়াট এ স্কলার হি ইজ। এক্সক্লামেটারিতে যদি হোয়াটে বা হাউ থাকে, তাহলে অ্যাসার্টিভে হবে ভেরি বা গ্রেট। কি হবে? ভেরি বা গ্রেট। অর্থাৎ হি ইজ এ গ্রেট স্কলার, হোয়াট এ স্কলার হি ইজ। কি সে কতই না ভালো স্কলার, হোয়াট এ স্কলার হি ইজ, তার মানে কি সে একজন অনেক ভালো স্কলার, হি ইজ এ গ্রেট স্কলার। তার মানে এক্সক্লামেটারিতে যদি হোয়াট এ বা হাউ থাকে, তাহলে তোমার অ্যাসার্টিভে কি হবে? ভেরি বা গ্রেট হবে। তেমনিভাবে উল্টাটা শেখো, হি ইজ এ গ্রেট স্কলার, এটাকে কনভার্ট করে কি হবে? হোয়াট এ স্কলার হি ইজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2 নাম্বার, ইফ আই ওয়ার এ কিং। এক্সক্লামেটার যদি থাকে, যদি আমি রাজা হতাম। তো এই ধরনের ইফ যুক্ত সেন্টেন্স যদি থাকে, তাহলে তোমার উইশ হবে। অ্যাসার্টিভে কি হবে? উইশ হবে। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। ঠিক আছে, তাহলে যদি এক্সক্লামেটারিতে ইফ থাকে, তাহলে অ্যাসার্টিভে হবে উইশ। যদি এক্সক্লামেটারিতে ইফ থাকে, অ্যাসার্টিভে কি হয়ে যাবে? উইশ হবে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। হ্যাঁ, ইফ আই ওয়ার এ কিং। তাহলে আই ওয়ার এ কিং, এটা কিন্তু কনস্ট্যান্ট জিনিস। আই ওয়ার এ কিং, দেখো আমি বলছিলাম চেঞ্জিং সেন্টেন্সে একটা মজার জিনিস হচ্ছে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ একটা জিনিসের কোনো পরিবর্তন হয় না, একটা ইন্ডিপেন্ডেন্ট। দেখো আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং অপরিবর্তিত। অপরিবর্তিত কি না, জাস্ট অ্যাড হয়েছে কি, যদি এক্সক্লামেটারি হয় আগে ইফ বসবে, যদি তোমার অ্যাসার্টিভ হয় আই উইশ বসবে। এতটুকুই পার্থক্য। ওকে, তেমনিভাবে হ্যাড আই বা হ্যাড হি, হ্যাড শি ইত্যাদি যদি থাকে, অর্থাৎ আগে যদি এক্সক্লামেটরিতে হ্যাড থাকে, হ্যাঁ, তাহলে পরবর্তীতে তোমার উইশ হবে। অর্থাৎ হ্যাড কিন্তু ইফের পরিবর্তে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইফের পরিবর্তে হ্যাড ব্যবহৃত হয়। ইফের পরিবর্তে কি ব্যবহৃত হয়? হ্যাড ব্যবহৃত হয়। হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তার মানে কি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে ইফ আইটা উজ্জ্ব আছে। হ্যাঁ, তো হ্যাডের বদলে কি হবে? আই উইশ হবে। সেম ভাবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ওকে, মানে হ্যাডের এখানে তোমার কি যুক্ত আছে? ইফ আইটা উজ্জ্ব আছে। ইফ আইটা কি আছে? উজ্জ্ব আছে। তেমনিভাবে 4 নম্বরে দেখো এক্সক্লামেটারিতে দেখো, এই যে এগুলো তোমার কোনো দরকার নেই, এগুলো ফাও জিনিস, মুখস্থ করার দরকার নেই। উড দ্যাট, যদি উড দ্যাট দিয়ে তোমার এক্সক্লামেটারি সেন্টেন্সটা শুরু হয়, যদি এক্সক্লামেটারি সেন্টেন্সটা উড দ্যাট দিয়ে শুরু হয়, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এগুলো সব সেম জিনিস। তোমার এক্সক্লামেটারিতে উড দ্যাট, এক্সক্লামেটারিতে হ্যাড, এক্সক্লামেটারিতে ইফ যদি থাকে, তাহলে তার পরবর্তীতে অবশ্যই কি বসবে? উইশ বসবে। দেখো আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তার মানে তোমার সামারি একটাই, যদি এক্সক্লামেটারিতে উড দ্যাট থাকে, যদি এক্সক্লামেটারিতে ইফ থাকে, যদি এক্সক্লামেটারিতে হ্যাড থাকে, তার পরিবর্তে একটা জিনিসই ব্যবহার হবে, সেটা কি? অ্যাসার্টিভে উইশ হবে। কি হবে? উইশ হবে। হ্যাঁ, এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে, যদি আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই থাকে, তাহলে আমি কি উড দ্যাট দিব, নাকি হ্যাড দিব, নাকি ইফ দিব? হ্যাঁ, তাহলে একটা জিনিস মাথায় রাখবা এই ক্ষেত্রে, এখানে একটু তোমার মাথা খাটাতে হবে। যদি উড কুড থাকে, যদি কুড থাকে, পরবর্তীতে যদি কুড থাকে, তাহলে বুঝবে যে লাস্টে যেতে এলডি আছে, তাকে তোমার এর ভাই ব্রাদার আনতে হবে। ভাই ব্রাদার কি? উড। হ্যাঁ, যদি কুড থাকে, তাহলে ভাই ব্রাদার হিসেবে কাকে আনবা? উডকে নিয়ে আসবা। কি নিয়ে আসবা? উডকে নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে আমার আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে যদি কুড আছে, কুড দেখে বুঝবো যে আমার ভাই ব্রাদারকে আনতে হবে। ভাই ব্রাদারকে উড দ্যাট, ভাই ব্রাদারকে উড দ্যাট। আচ্ছা, তারপরে দেখো আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে কি আছে? আই উইশের পরে কি আছে? হ্যাড আছে। তার মানে হ্যাডকেই নিয়ে আসতে হবে। আমার ভাই ব্রাদার কি? হ্যাডই আমার ভাই ব্রাদার। দেখো এই যে আগে হ্যাড দিলাম, বোঝা গেছে? তেমনিভাবে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, এখানে যেহেতু হ্যাড নাই এবং এখানে যেহেতু কুড নাই, তাই আমার ইফ বসাতে হবে। যার ভাই ব্রাদার নাই তার কি আছে? ইফ আছে। যার ভাই ব্রাদার নাই তার কি আছে? ইফ আছে। বোঝা গেছে? আচ্ছা, 5 নাম্বার, উড, ও দ্যাট ইত্যাদি যদি থাকে, তাহলে এটা মুখস্থ করার দরকার নাই। আচ্ছা দেখো এক্সক্লামেটারি দেখো, ও দ্যাট ইউ আর এ সিঙ্গার। হ্যাঁ, আই উইশ ইউ আর এ সিঙ্গার। তো ও দ্যাট ইউ আর এ সিঙ্গার এগুলো খুবই রেয়ার। এখানে এখানে ইফ আই উইশ ইউ আর এ সিঙ্গার, আই উইশ ইউ আর এ সিঙ্গার, এটা তো অ্যাসার্টিভে। ও দ্যাট ইউ আর এ সিঙ্গার, যদি তুমি সিঙ্গার হতে, তো এখানে ও দ্যাটের বদলে তুমি উডও ব্যবহার করতে পারো। বোঝা গেছে? কাটবে না, এনিথিং ইউ ক্যান ইউজ। এখানে ও দ্যাট, উড, ও দুইটাই ব্যবহার করতে পারো।
6 যদি হুররা এলাস অর্থাৎ আমার যদি এক্সপ্রেশন প্রকাশ করি তখন আমরা হচ্ছে কি ব্যবহার করি ওই রকম পজিটিভ ইমপ্রেশন পজিটিভ এক্সপ্রেশন অর্থাৎ হুররা মানে কি হুররা মানে কি মানে আমার আনন্দ প্রকাশ পাচ্ছে এক্সক্লেমড উইথ জয় কি দিব এক্সক্লেমড উইথ জয় এলাস মানে কি আমার হতাশা প্রকাশ করতেছে তাই না যে এক্সক্লেমড উইথ গ্রিফ এক্সক্লেমড উইথ সরো এইভাবে দিব হ্যাঁ অর্থাৎ আমার এক্সপ্রেশন ওয়াইজ তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি চেঞ্জ করব যেমন ইট ইজ এ ম্যাটার অফ এ জয় যদি হুররা থাকে তাহলে দিব ইট ইজ এ ম্যাটার অফ এ জয় যদি এলাস থাকে তাহলে ইট ইজ ভেরি গ্রিফফুল এটা দিতে পারি আর যদি ফাই থাকে মানে ফাই মানে কি তাহলে দিতে পারো ইট ইজ শেমফুল হ্যাঁ ওকে তাহলে দেখো ফাই ইউ আর সো মিন তুমি অনেক খারাপ তাহলে আমরা কি দিব ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর সো মিন ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর সো মিন তাহলে আমার এক্সপ্রেশন ওয়াইজ আমি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সপ্রেশনটা পরিবর্তন করব আচ্ছা তো গেল এক্সক্লামেটরিতে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শিখে গেল এখন হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখব দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মূলত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ দেখো আমি দুইভাবে কনভার্ট করতে পারি দেখো নট প্লাস অপোজিট ওয়ার্ড ইউজ করে যেমন শি ইজ বিউটিফুল তার মানে কি সে সুন্দর শি ইজ নট আগলি তার মানে সে অসুন্দর নয় তো এইভাবে আমি তোমার কি ব্যবহার করতে পারি এভাবে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে পারি হ্যাঁ আমি যদি নট না দিই তাহলে কিন্তু তোমার ভুল হবে শি ইজ আগলি আমি যদি দিই শি ইজ আগলি তাহলে কিন্তু তোমার অর্থই পরিবর্তন হয়ে যাচ্ছে আমি এখানে বলতেছি শি ইজ বিউটিফুল মানে সে সুন্দর আমি আবার এখানে বলতেছি শি ইজ আগলি সে অসুন্দর তাহলে হচ্ছে না তার মানে নট প্লাস অপোজিট ওয়ার্ড দিতে হবে বোঝা গেছে তো এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ওয়ার্ডে কনভার্ট করব কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে তারপর দেখো যদি অনলি থাকে এবং পার্সন থাকে তাহলে নন বাট বলবে অনলি থাকলে নন বাট এটা মুখস্থ করে নিবা অনলি যদি থাকে অনলি গড ক্যান হেল্প আস এটা কিন্তু আস মানে কি আমাদের পার্সন তার মানে কি নন বাট গড ক্যান হেল্প আস হ্যাঁ আর অনলি যদি বস্তু থাকে অনলি যদি থাকে এবং এটা যদি বস্তু বোঝায় থিং বোঝায় তাহলে নাথিং বাট আই হ্যাভ অনলি ফিউ টয়েস এটা কি একটা বস্তু না বস্তু কি না তাহলে বস্তু যদি হয় তাহলে কি তোমার নাথিং বাট হবে আই হ্যাভ নাথিং বাট ফিউ টয়েস তার মানে অনলি থাকলে দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে নান বাট আর একটা হচ্ছে নাথিং বাট নান বাট হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর নাথিং বাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে হ্যাঁ এভরি থাকলে দেয়ার ইজ নো ব্যবহার করব এভরি থাকলে আমরা কি ব্যবহার করব দেয়ার ইজ নো ব্যবহার করব যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড তার মানে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে পছন্দ করে না বা ভালোবাসে না হ্যাঁ তেমনিভাবে টু থাকলে সো দ্যাট বলবে হ্যাঁ তারপরে অনলির পরে যদি এজ বোঝায় কোয়ান্টিটি বোঝায় বা নাম্বার বোঝায় অর্থাৎ বয়স পরিমাণ নাম্বার বোঝায় তাহলে নট মোর দ্যান হবে জেরি ওয়াজ অনলি 4 years old সে মাত্র 4 বছর বয়সের ছিল তার মানে কি জেরি ওয়াজ নট মোর দ্যান 4 years old মানে সে তার 4 বছরের বেশি বয়স ছিল না তো এরকম যদি বয়স বোঝায় অনলির পর যদি বয়স বোঝায় কোয়ান্টিটি বোঝায় বা নাম্বার বোঝায় তাহলে নট মোর দ্যান বসাবো তেমনিভাবে অনলির পর যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট বসাবো এমনিভাবে অনলির পর যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট বসাবো এভরি থাকলে নো প্লাস অপোজিট ওয়ার্ড অর্থাৎ এভরি ম্যান ইজ মর্টাল তার মানে কি নো ম্যান ইজ ইমর্টাল এইভাবে যেমন নট প্লাস অপোজিট ওয়ার্ড তেমনিভাবে নো প্লাস অপোজিট ওয়ার্ড মাস্ট থাকলে এটা ইম্পর্টেন্ট মাস্ট যদি থাকে তাহলে ক্যান নট বাট উই মাস্ট ডাই উই ক্যান নট বাট ডাই মাস্ট থাকলে ক্যান নট বাট এটা মুখস্থ করতে হবে হ্যাঁ as soon as থাকলে no sooner had as soon as I went there I found him crying no sooner had I went there then I found him crying এগুলো তোমার মুখস্থ রাখা লাগবে হ্যাঁ তার মানে মাস্ট থাকলে ক্যান নট বাট as soon as থাকলে no sooner had মাস্ট থাকলে ক্যান নট বাট as soon as থাকলে no sooner had আর তোমার অনলি তিনটা ক্ষেত্র আছে অনলি যদি তোমার ব্যক্তি বসে তাহলে অনলির ক্ষেত্রে নন বাট বলবে যদি বস্তু নাথিং বাট যদি এজ বা নাম্বার তাহলে কি ক্যান নট বাট বোঝা গেল আচ্ছা সরি ক্যান নট বাট না নট মোর দ্যান হ্যাঁ নট মোর দ্যান বলবে আর অনলি যদি থাকে তাহলে নান বাট অনলি থাকলে নান বাট আর নর্মালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস হচ্ছে নট প্লাস অপোজিট ওয়ার্ড বা নো প্লাস অপোজিট ওয়ার্ড তো গেল আচ্ছা তারপরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এখন হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব দেখো এভরিবডি যদি থাকে তাহলে আমরা WH ওয়ার্ড ব্যবহার করব এভরিবডি লাইকস এ বিউটিফুল ফেস একটা জিনিস খেয়াল রাখবা
এভরিবডি লাইকস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। তাই এখানে যদি এস বাই এস যুক্ত থাকে তার মানে এখানে ডাস নট দিয়ে দিবা। ডু নটের জায়গায় ডাস নট বলবে। কি বলবে? ডাস নট। হু ডাস নট লাইক এ বিউটিফুল ফেস, মানে কে একটা ভালো ফেস পছন্দ করে না, সুন্দর ফেস পছন্দ করে না। হ্যাঁ, তারপরে নান বা নোবডি বা নো যদি থাকে তাহলে হু ব্যবহার করব। নান ক্যান ডিফাই গড, নান ক্যান ডিফাই গড, কেউ আল্লাহকে অস্বীকার করতে পারে না। হু ক্যান ডিফাই গড মানে কি, কে আল্লাহকে অস্বীকার করতে পারে। তার মানে কি, আমার এই নেগেটিভ ওয়ার্ডটাকে আমার পজিটিভ ওয়ার্ড দিয়ে আমি হুটা দিয়ে দিব, অর্থাৎ আমার কোশ্চেন মার্ক দিয়ে জাস্ট হুটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ করার নিয়ম কি? নন ক্যান ডিফাই গড, ক্যান এনিওয়ান ডিফাই গড, কেউ কি অস্বীকার করতে পারে, মানে প্রশ্ন ছুড়ে দিয়ে আমার অর্থটা আমি অপরিবর্তিত রাখছি। বি ভার্ব যদি থাকে হি ইজ ফন্ড অফ গেম, মানে কি, সে গেমের প্রতি আসক্ত। হি ইজ ফন্ড অফ গেমিং। ইজন্ট হি ফন্ড অফ গেমিং, এই যে দেখো অক্সিলারি আছে, এটার সাথে আমি নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে দিলাম। তার মানে আমার ইন্টারগেটিভ করার সময় একটা টেকনিক মাথায় রাখতে হবে, অক্সিলারি ভার্ব যদি থাকে এটার সাথে আমি নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে দেব। কি যুক্ত করে দেব? নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে দেব। দেখো এই যে অক্সিলারি, উইল বিট ইউ, ইফ ইউ বিট হিম হি উইল বিট ইউ, ইফ ইউ বিট হিম ওন্ট হি বিট ইউ, এই যে দেখো নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে দিছে, অক্সিলারির সাথে নেগেটিভ ওয়ার্ড বিট করে দিছে, মানে যোগ করে দিছে। হ্যাঁ, এখানে নেগেটিভ ওয়ার্ড, এখানে নেগেটিভ ওয়ার্ড। তেমনিভাবে দেখো এখানে তো নেগেটিভ ওয়ার্ড ছিল, এখানে আমি পজিটিভ ওয়ার্ড দিছি, নেগেটিভ ওয়ার্ডটা পজিটিভ ওয়ার্ড হয়ে গেছে। তেমনিভাবে নেগেটিভ ওয়ার্ডটা কি হয়ে গেছে? পজিটিভ ওয়ার্ড হয়ে গেছে। তো এইভাবে আমার ইন্টারগেটিভের মাধ্যমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। তো মূল কথা হচ্ছে কি, আমার অর্থের অপরিবর্তনযোগ্যতা থাকতে হবে। আচ্ছা, আসি এখন ইম্পারেটিভ মানে কি? আমার ইচ্ছাসূচক বাক্য, যেমন যে বাক্যের মাধ্যমে আমি আমার আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করি। হ্যাঁ, যেমন ইম্পারেটিভ যদি পজিটিভ হয়, যেমন অবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে তুমি মেনে চলো। হ্যাঁ, ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, তার মানে কি, এখানে শুড বোঝাচ্ছে উচিত, তোমার উচিত তোমার বাবা মাকে মেনে চলা। তো এখানে অবে ইয়োর প্যারেন্টস যেহেতু অর্ডার বুঝাইছে বা উচিত অর্থে বুঝাইছে, তাই এখানে শুড ব্যবহার হয়েছে। তেমনিভাবে ইম্পারেটিভ যদি নেগেটিভ হয়, ডো নট রান ইন দ্য সান, ডো নট রান ইন দ্য সান মানে কি, তোমাকে উপদেশ দিচ্ছে যে তোমার রোদে দৌড়াদৌড়ি করা উচিত হবে না। তো এখানে দিচ্ছে ইউ শুড নট রান ইন দ্য সান। লেট যদি যুক্ত থাকে, লেট হিম রিড এ বুক, হি রিডস এ বুক, এটা লেট যুক্ত থাকলে নর্মালি তোমার একটা স্টেটমেন্ট প্রকাশ পাবে, যেমন লেট হিম রিড এ বুক, তাকে একটা বই পড়তে দাও, হি রিডস এ বুক মানে সে একটা বই পড়ে। হ্যাঁ, এভাবে তোমার নর্মালি ইম্পারেটিভ টু অ্যাসার্টিভে আমরা কনভার্ট করব। এখন আসি আমরা আরেকটা ফরম্যাটে, যেটা হচ্ছে আমার প্রায়ই আসে এবং খুবই সোজা একটা ফরম্যাট, কিন্তু এখানে সিলি মিস্টেক আমরা করে থাকি। এবং এখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশনও বারবার কোশ্চেন আছে ডিগ্রি থেকে। ডিগ্রি মানে কি? মাত্রা। অর্থাৎ আমরা যখন একজন আরেকজনের সাথে কম্প্যারিজন করি, একজন আরেকজনের সাথে তুলনা করি, তখন আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করি। কি ব্যবহার করি? ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করি। ডিগ্রি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবা, যদি কারোর সাথে যদি তোমার একার সাথে তুলনা বোঝায় তাহলে পজিটিভ ডিগ্রি বোঝায়, আর যদি দুইজনের সাথে তুলনা বোঝায় তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বোঝাই, আর যদি অনেকের সাথে তুলনা বোঝায় তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বোঝাই। হ্যাঁ, তাহলে দেখো পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে, সিঙ্গুলার যদি হয় তাহলে নো আদার থাকবে, কম্পারেটিভে নো আদারটা হয়ে যাবে দেন এনি আদার, আর সুপারলেটিভে হয়ে যাবে দা সিঙ্গুলার। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। আর যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পজিটিভে হবে ভেরি ফিউ, তারপরে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার হয়ে যাবে, সুপারলেটিভে অন অফ দা, কি হয়ে যাবে? অন অফ দা। আর একটা জিনিসের চেঞ্জ হবে, পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ, এটা হচ্ছে তোমার ডিগ্রির। হ্যাঁ, যেমন গুড বেটার বেস্ট, হ্যাঁ, গুড বেটার বেস্ট। তো কম্পারেটিভ ফর্ম কিভাবে চিনবা? লাস্টে ই আর যুক্ত থাকবে, আর সুপারলেটিভ ফর্ম কিভাবে চিনবা? লাস্টে ইএসটি যুক্ত থাকবে। অর্থাৎ তোমার যে ফর্মটা, ডিগ্রির ফর্মটা, সেই ফর্মটা চেঞ্জ হবে। হি ইজ গুড থাকবে কি? গুড থাকবে পজিটিভে, বেটার থাকবে কম্পারেটিভে, সুপারলেটিভে কি থাকবে? বেস্ট থাকবে। ওকে, তো এখন আসো আমরা অ্যাপ্লাই আসি। আচ্ছা দেখো, এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রোডিজাল ম্যান, মেক ইট পজিটিভ। তার মানে কি? ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার, এই যে হ্যাপি আর আছে, ইয়ার আছে, তার মানে কি? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি। দেন এ প্রোডিগাল ম্যান, তার মানে কি? একটা ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রোডিজাল ম্যান। তো এখানে আমার কিসে কনভার্ট করতে বলছে? পজিটিভে। তো দেখো আমার শর্ত কি ছিল? যে দেন ছিল, তাই না? এই যে দেন,
দেন প্রোডিজাল ম্যান, তার মানে কি কম্পারেটিভে আছে, তার মানে এখানে আমরা নো আদার ইউজ করতে হবে। হ্যাঁ, নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ প্রোডিজাল ম্যান, এটা কি হবে অ্যান্সার? নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ প্রোডিজাল ম্যান, এটা হবে পজিটিভ। ওকে, তো চলো এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা প্র্যাকটিস করি, আমাদের মোটামুটি তোমার শেষ। তো এই প্র্যাকটিস শিটটা আমরা প্র্যাকটিস করি, আর বাকি একটা প্র্যাকটিস শিট ওটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্ক করে কমেন্টে বলবা যে HW ডান, এবং তোমরা তোমাদের যে হোমওয়ার্কের যে ছবিটা আছে, তুমি যদি ইউটিউব চ্যানেলে থাকো তাহলে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে দেখবা আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো গ্রুপ লিঙ্কে যে তুমি দিবা যে তোমার স্ট্রাকচারটা হবে এরকম যে ক্লাস নাম্বার 1 চেঞ্জিং সেন্টেন্স হোমওয়ার্ক সাবমিশন, তারপরে তুমি তোমার ছবিটা তুলে তুমি হোমওয়ার্কটা সাবমিট করবে, আমি চেক করে জানাবো যে কয়টা হয়েছে, এবং কোনটা যদি ভুল হয় এটা তোমাকে আমি আফটার রিভিউ দিয়ে দিব। হ্যাঁ, তো এইভাবে তুমি তোমার গ্রুপে তুমি তোমার হোমওয়ার্কটা জমা দিবা সবসময়। হ্যাঁ, আচ্ছা, ফ্রুগালিটি ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ, আচ্ছা, তো এখানে মূলত এই নাম্বারে কি চাইছে? এ ম্যান হু ইজ ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন, মানে মিতব্যয়িতা বোঝাইছে। হ্যাঁ, যে হচ্ছে মিতব্যয়ী, সে টাকা খরচ করতে চায় না কারণ ব্যতীত, এখানে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে চাইছে। হ্যাঁ, তাহলে দেখো এ ম্যান হু ইজ ফ্রুগাল ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজন, তার মানে এখানে হু আছে, তার মানে রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কি করতে হবে? সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তার মানে কি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে আমার একটা ইন্ডিপেন্ডেন্স ক্লজ লাগবে। হ্যাঁ, তাহলে would not frugal does not like to spend money without reason, তাহলে does not like to spend money without reason এটা আমি কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে জাস্ট একটা ফ্রেজ অ্যাড করে দিব। ফ্রেজ কি হবে? ফ্রুগাল ম্যান। এই ফ্রুগাল ম্যান মানে কি? মিতব্যয়ী লোক, কখনো কারণ ব্যতীত তোমার অর্থ খরচ করতে চায় না। তো এটা গেল সিম্পলি আমরা কনভার্ট করে ফেললাম। তারপরে বি নাম্বার দেখো, দ্য টার্গেট অফ এ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার, মানে যে মিতব্যয়ী তার টার্গেটটা কি থাকে? ভবিষ্যতের জন্য অর্থ জমা করা। তো এখানে কি করতে বলছে? মেক ইট কমপ্লেক্স, তার মানে কি দ্য টার্গেট অফ এ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে এবং একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে এটা সিম্পলে আছে। তো সিম্পলে থাকলে আমাকে কমপ্লেক্সে কনভার্ট করতে গেলে কি লাগবে? একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, একটা ক্লজ মার্কার লাগবে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। তাহলে এটা আমরা কি দিতে পারি? এ ফ্রুগাল ম্যান হ্যাজ এ টার্গেট দ্যাট হি শুড বা উইল সেভ মানি ফর ফিউচার। এ ফ্রুগাল ম্যান হ্যাজ এ টার্গেট, একটা মিতব্যয়ী লোকের একটা টার্গেট আছে, দ্যাট যেটার জন্য সে তার টাকাটা ভবিষ্যতের জন্য সেভ করতে পারে। অথবা দেখো তিনভাবে দিতে পারে, ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ এ টার্গেট টু সেভ মানি ফর ফিউচার, সেভিং মানি ফর ফিউচার ইজ দ্য টার্গেট অফ এ ম্যান হু ইজ ফ্রুগাল। তুমি যে কোনোভাবে লিখতে পারো, মেইন কথা হচ্ছে স্ট্রাকচার ঠিক থাকলে হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু কমপ্লেক্স করতে বলছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ তোমার রাখতে হবে, এবং একটা ক্লজ মার্কার রেখে তুমি যা মন চাই তাই করো। তিনভাবে লিখতে পারো, এ ফ্রুগাল ম্যান হ্যাজ এ টার্গেট, একটা মিতব্যয়ী লোকের একটা টার্গেট আছে বা লক্ষ্য আছে, দ্যাট হি শুড সেভ মানি ফর দ্য ফিউচার, যেন সে ভবিষ্যতের জন্য অর্থ জমা করে। সেভিং মানি ফর ফিউচার ইজ দ্য টার্গেট অফ এ ম্যান, সেভিং মানি ফর ফিউচার ইজ দ্য টার্গেট অফ এ ম্যান, তার মানে কি এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, হু এর পরে, হু ইজ ফ্রুগাল, যে হচ্ছে তোমার মিতব্যয়ী, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এ ম্যান হু ইজ ফ্রুগাল, এই যে এ ম্যান হু ইজ ফ্রুগাল, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এইভাবে মেনলি তোমার স্ট্রাকচার ঠিক রেখে তুমি চেঞ্জ করতে পারো। আচ্ছা, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি, মানে সবার মিতব্যয়িতা প্র্যাকটিস করা উচিত যেন টু মেইনটেইন এ ওয়েল প্ল্যান ফ্যামিলি। আচ্ছা, আর একটা টাইপ বাদ গেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। হ্যাঁ, অ্যাক্টিভ টু প্যাসিভ, তো অ্যাক্টিভ টু প্যাসিভ আর কিছুই না, মূলত আই ইট রাইস, আমি ভাত খাই। হ্যাঁ, আই ইট রাইস। তো এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, মানে কর্তা যখন নিজেই কাজটা করবে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ সেন্টেন্স। আর প্যাসিভ কি? যখন কাজটা কারো দ্বারা করা হয় বা কারো মাধ্যমে করা হয় তখন সেটাকে আমরা বলতেছি প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্স হচ্ছে অবজেক্টটা আগে যাবে, অবজেক্টটা আগে চলে যাবে, যেমন রাইস অবজেক্টটা আগে চলে যাবে, এবং ইট ফাইনাইট ভার্বটা এখানেও ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে হচ্ছে প্যাসিভ ফর্মে হবে, অর্থাৎ ইজ ইটেন হবে, ইজ ইটেন, অর্থাৎ অক্সিলারি প্লাস V3 ফরম্যাটে হবে, আর এখানে ডিরেক্ট ফাইনাইট ভার্ব ফরম্যাটে হবে, অর্থাৎ V1 বা V2 ফরম্যাটে হবে হচ্ছে অ্যাক্টিভে, আর অক্সিলারি প্লাস V3 অক্সিলারি প্লাস নন ফাইনাইট ভার্ব ফরম্যাটে হবে হচ্ছে প্যাসিভে, অক্সিলারি প্লাস V3 মেইনলি হবে। হ্যাঁ, বাই মি, আমার দ্বারা, বাই
মি, অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম কি মি। তো এখানে তোমার অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম চিনতে হবে, অর্থাৎ তোমার অবজেক্টিভ ফর্ম কোনটা, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আই, ইউ, হি, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম কোনটা, মি মানে আমাকে, আমাকে, অর্থাৎ তুমি যদি বাংলা করো লাস্টে কে যুক্ত থাকবে, মি, ইউ মানে তোমাকে, হ্যাঁ, হি মানে হিম মানে তাকে। আর হচ্ছে এটা হচ্ছে পসেসিভ ফর্ম মি, আর হচ্ছে মাই, মাই মানে আমার, এটা পসেসিভ, ইয়োর মানে তোমার পসেসিভ, হিজ মানে তার পসেসিভ। বোঝা গেছে? তো এইটা হচ্ছে তোমার ফর্মটা চেনা লাগবে। আচ্ছা, তাহলে কি বলছে, মেক ইট প্যাসিভ, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফুজালিটি টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি। তাহলে প্যাসিভে কীভাবে করব, ফুজালিটি শুড বি প্র্যাকটিস, মানে ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড, মানে এখানে বোঝা যাচ্ছে মিতব্যয়িতা প্র্যাকটিস করা উচিত। এই দেখো তাহলে ফরম্যাট কি, শুড বি প্র্যাকটিস, প্র্যাকটিস করা উচিত, এই যে বি অক্সিলারি প্লাস ভিটি টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি বাই এভরিওয়ান। বাই এভরিওয়ান এখানে তুমি উজ্জ্বল রাখতে পারো বা নাও দিতে পারো, হ্যাঁ। তো এখানে দেখো ফরম্যাটটা এটাই যে ফ্রুগালিটি, ফ্রুগালিটি কি তোমার অবজেক্ট না, এখানে দেখো এখানে কি ছিল, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি তো মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি, ফ্রুগালিটি এখানে তোমার অবজেক্ট ছিল, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি, প্র্যাকটিস কি প্র্যাকটিস করা উচিত, ফ্রুগালিটি প্র্যাকটিস করা উচিত, তার মানে এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সামনে নিয়ে যাও, এই যে ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিস, ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিস, তার মানে কি ফ্রুগালিটি কি তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা নাকি কারো দ্বারা প্র্যাকটিস করা হয়, কারো দ্বারা প্র্যাকটিস করা হয়, মিতব্যয়িতা কারো দ্বারা প্র্যাকটিস করা হয়, যেহেতু কারো দ্বারা প্র্যাকটিস করা হয় তাই ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিস, অর্থাৎ এটা প্যাসিভ ফর্ম হয়েছে, টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি বাই এভরিওয়ান। বোঝা গেছে? এ ফ্রুগাল ম্যান লিভস এ সলভেন্ট লাইফ, মেক ইট নেগেটিভ। তো এই ফ্রুগাল ম্যান ডাজ নট লিভ এ ইনসলভেন্ট লাইফ, হ্যাঁ, ইনসলভেন্ট লাইফ এটা দিতে পারো, ওকে। তো এই আর কি, এই পাঁচটা আমাদের প্র্যাকটিস হয়ে গেল। এ ফ্রুগাল ম্যান ডাজ নট লিভ অ্যান ইনসলভেন্ট লাইফ, দেখছো, ডাজ নট লিভ অ্যান ইনসলভেন্ট লাইফ, এখানে ডাস আছে কিন্তু এটা মাথায় রাখবে, কি আছে, ডাস আছে, এই যে ডাস আছে। আর প্রোডিজাল ম্যান ইজ নট সো হ্যাপি অ্যাজ এ ফ্রুগাল ম্যান, তো এটা বলছিলাম যে তোমার পজিটিভে কনভার্ট করতে, যে এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন, দেখো হ্যাপিটা কি হয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে, হ্যাঁ। আর তোমার পজিটিভ সেন্টেন্সে বুঝবা যে সো ডট ডট অ্যাজ থাকবে, সো এর মাঝখানে তোমার অ্যাডজেক্টিভটা থাকবে, সো ডট ডট অ্যাজ, এই যে দেখো সো হ্যাপি অ্যাজ, এই যে সো ডট ডট অ্যাজ। আর কম্পারেটিভে হচ্ছে তোমার হ্যাপিয়ার, হ্যাপিয়ার অর্থাৎ ইয়ার যুক্ত থাকবে, হ্যাঁ। আর সুপারলেটিভে বুঝবা ইএসটি বা এসটি যুক্ত থাকবে, হ্যাঁ। এ প্রোডিজাল ম্যান ইজ নট সো হ্যাপি অ্যাজ এ ফ্রুগাল ম্যান, হ্যাঁ। আচ্ছা, আর তোমার সুপারলেটিভে কি হবে বলো তো, এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ প্রোডিজাল ম্যান, তুমি দিবা সুপারলেটিভে যে এ ফ্রুগাল ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান, হ্যাঁ। এখানে আবার কম্পারিজন করার দরকার নেই, প্রোডিজাল ম্যানের সাথে কম্পারিজন করার দরকার নেই, ওকে। তো এই হচ্ছে তোমার প্র্যাকটিস। তো এখন তোমার আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সারটা দেখো না, অ্যান্সারটা দেখো না, আমি তোমাকে অ্যান্সারটা ঢেকে তারপর প্র্যাকটিস দিচ্ছি। দেখো এই পাঁচটা তুমি খাতায় তুলো, খাতায় নোট ডাউন করো, করে এটা হচ্ছে তোমার HW থাকবে বা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা তোমার আমাদের আর্টস কমের যে গ্রুপটা আছে, আর্টস কমের গ্রুপে হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1 চেঞ্জিং সেন্টেন্স ক্লাস নাম্বার দিবা, যে এইচএসসি চেঞ্জিং সেন্টেন্স, এইচএসসি চেঞ্জিং সেন্টেন্স ক্লাস নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1, হ্যাঁ। এটা লিখে সাবমিট করবা, সাবমিট করার পরে আমি তোমাদেরকে দেখে রিভিউ জানাবো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা তুমি কমেন্টে আস্ক করবা, তারপরে আমি রিভিউ জানাবো। বোঝা গেছে? তো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, আশা করি আজকের ক্লাসটার পর তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের আর কোথাও ক্লাস করার দরকার হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।